আপনি ওই যে ৬টা কমিশনের কথা বলেছেন এবং এই কাজগুলো রিলেটেড আমার বিজ্ঞ সহ-আলোচকের আগে ওনার কথা বলার সময় আপনার বিরতির আগে যখন কথা বলছিলেন কিছু কথা বলেছেন যে স্ট্যান্ডার্ডগুলো কি সেট হচ্ছে, যেমন উনি জুডিশিয়ারির কথা বললেন যে নতুন যে হাইকোর্ট জাজ নিয়োগ হলো কি স্ট্যান্ডার্ড সেট করে নিয়োগ হলো। আসলে আমাদের দেশে কিন্তু জাজ নিয়োগ করার সেট কোনো স্ট্যান্ডার্ডই নাই। রিপন ভাই যেটা কিছু দূর সর্ট অফ হাইলাইট করলেন, কারণ আমরা যে ব্রিটিশ পদ্ধতিটা যুক্তরাজ্যের যে পদ্ধতিটা ফলো করি ওইখানে আসলে সিস্টেমটা একটু ভিন্ন, মানে জাজশিপ পাওয়াটা একটা বিশাল আপনার অনার ওখানে। সো ওখানে সবচেয়ে সিনিয়র সবচেয়ে বিজ্ঞ যারা উকালতি করছেন ওনাদেরকে যে দাওয়াত জানানো হয় এবং ওনারা মানে ধরেই নেওয়া হয়, ওখানকার কালচারটা ওরকম যে ওনারা ইনকরাপ্টেবল অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। ওনাদেরকে যখন দাওয়াত জানানো হয় তখন ওনারা দাওয়াতটা অ্যাকসেপ্ট করে ওনারা অনারেবল বেঞ্চে যান। আমাদের দেশে যেটা মুশকিল হয়েছে, স্পেশালি এই সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন নতুন জাজশিপ দেয়া হলো তখন যেটা মুশকিল হয়েছে যে এক নম্বর তো ওই যে রিপন ভাই যেটা আখ্যায়িত করলেন যে সিস্টেম নেই, আর ওই যে দাওয়াতটা যখন জানাচ্ছেন তখন কালচারটা কি, ওইখানকার কালচারটা কি যে আমাকে আসলে অত সম্মানের সাথে কি আমি যাচ্ছি, আমি ওখানে যে কি লাভ পাচ্ছি, এই যে এইসব অনেক দুশ্চিন্তা চলে আসে। আবার এই দুশ্চিন্তাও চলে আসে যে গত ১৫ বছর ধরে যে যাদেরকে বেঞ্চে বসানো হয়েছে দাওয়াত জানানো হয়েছে তাদেরকে পলিটিক্যালি দাওয়াত জানানো হয়েছে। এখন যে সরকার আছে এই সরকার বেশি দিন না তদবির করে আসে, ঠিক আছে, বাট অফিশিয়াল তো দাওয়াত, অফিশিয়ালটা দাওয়াত আসলে হয়তো মাছ নিয়ে কারোর বাসার সামনে দাঁড়িয়ে ছিল অনেকদিন, বাট সেটা না, অফিশিয়াল তো দাওয়াত। তো এই দাওয়াতটা যখন অন্তর্বর্তীকালীন সরকার জানাচ্ছে এর পরের কোনো নির্বাচিত সরকার এই দাওয়াত আবার রিভোক করবে নাকি, কারণ 2 বছর একটা সময় আছে, 2 বছর পর রিভোক করা যায়। সো এই যে এরকম অনেক আস্থাহীনতা আছে, আমাদের মনে হয় যে অনেক রিভোক করতে হবে। হ্যাঁ, এবং এগেন সেটা ভিন্ন বিষয়, বাট এই আস্থাহীনতার জন্য যারা সম্মানী ব্যক্তির কাছে কিন্তু সম্মানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা এত অনিশ্চয়তার ভিতরে কোনো জায়গায় যেতে চাইবেন না এবং এমনটা আমরা এখানে দেখেছি। এর জন্য আসলে পরিষ্কার নীতিমালা দরকার ছিল। এই যে ইলেকশন কমিশন নিয়ে যেমন সার্চ কমিটির কথা বলেছেন, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে আসলে একটা সঠিক নীতিমালা করে এই নীতিমালাটা পরে যে আমরা পার্লামেন্ট নতুন যখন ফর্মড হবে তখন র্যাটিফাই করে এটা ইসে করা হবে, অ্যাকসেপ্ট করা হবে, বাট এটা নীতিমালা করাটা প্রয়োজন ছিল এবং এই নীতিমালা করার জন্য কিন্তু অনেক সময় ক্ষেপণ করতে হয় না। মানে যারাই অভিজ্ঞ ইস্যুগুলোতে আছেন বা আমরা যারা রাজনীতিতে আছি অনেক কাছাকাছি থেকে এই জিনিসগুলো দেখেছি, আমাদের মানে অল্প কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি রাজনৈতিক মণ্ডলের ব্যক্তিত্বের সাথে বসে একটু আলোচনা করলে হয়তো কয়েকদিনের ভিতরে এটা করা যেত, এখনো করা যায়, বাট কয়েকদিনের ভিতরেই করা যেত। এবং এই যে এখন এই যে স্পেশালি যদি জুডিশিয়ারির কথা বলি, মাননীয় প্রধান বিচারপতি যিনি আছেন জাস্টিস রিফাত আহমেদ, উনি অলরেডি কিন্তু এটা রিলেটেড বেশ কিছু আলোচনাও করেছেন আমি শুনেছি, এবং আলোচনাগুলো আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো আইডিয়াস, যে এইভাবে করে আসলে আমরা জাজ নিয়োগের দিকে যেতে পারি। তাহলে এগুলো জাস্ট লিপিবদ্ধ করলেই হয় আইন হিসাবে, আইন রূপে এটা একটা অর্ডিন্যান্স করে দিলেই হয়, কিন্তু করা হয়নি। এই যে কমিশনের কথা বললেন, 6টা কমিশন ফর্ম হচ্ছে, অনেকগুলো কমিশন ফর্ম হচ্ছে, যেটা 6টা ফার্স্ট স্টেপ ফর্ম হচ্ছে, তারা রিপোর্ট দেবে। তাদের অরিজিনালি বোধহয় জানুয়ারি 5 তারিখে, মানে আজ থেকে 2 দিন আগে রিপোর্টটা দেবার কথা ছিল, এটা এগিয়ে 15 তারিখ করা হয়েছে, ডিসেম্বর দেওয়ার কথা ছিল, তারপর 5 জানুয়ারি, 5 দিন নালে আমি ধরলামই না, বাট এটা দ্বিতীয়বার 15 তারিখ হলো এবং এর ভিতরে একটা 15 তারিখেও দেবে না, আরো পরে দেবে। ঠিক আছে, এই 1 মাস এক্সট্রা লাগতেই পারে, এটা নিয়ে আমি চিন্তিত না। যেটা নিয়ে আমি আসলে চিন্তিত, এটা নিয়ে আগেও কথা বলেছি, যে এই 6টা কমিশনের একটা কমিশনও স্টেক হোল্ডারদের সাথে বড়ভাবে বসেনি, একটা কমিশনও স্টেক হোল্ডারদের সাথে বড়ভাবে বসেনি। নির্বাচন কমিশন যারা কাজ করবেন, তারা বলছে যে বারবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে গেলে সময় ক্ষেপণ হতো, সময় নষ্ট হতো, যথাসময়ে রিপোর্ট দেওয়া যেত না। 3 মাসে ওনারা দেখেন, আমি আপনাকে সত্যিকার একটা কথা বলি, হ্যাঁ, একটা ভালো রিপোর্ট কি ভালো হতে পারে চেঞ্জ করলে, এটা একজন বিশেষজ্ঞ বসে লিখে দিতে পারে 1 রাতে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একজন বিশেষজ্ঞ, মনে করেন আপনি যদি আমাদের মাননীয় আপনার হেড অফ দ্য কমিশন, এই নির্বাচন সংস্কার কমিশনের হেড অফ দ্য কমিশন ডক্টর বদিউল আলম মজুমদারকে যদি আপনি বলতেন, ওনার পুরনো নোটস নিয়ে 1 রাত না হলেও 2-3 রাতে উনি আপনাকে মারাত্মক একটা রিপোর্ট দিয়ে দিতে পারতেন। এটার জন্য 3 মাস দরকার ছিল না, এটার জন্য এত বড় টিমও দরকার ছিল না। তাহলে টিম এবং 3 মাস কেন? সো দ্যাট সব স্টেক হোল্ডার্সদের সাথে বসে তাদের মন্তব্যগুলো শুনে কোনটা বাস্তবিক কোনটা অবাস্তবিক, কোনটার প্রবলেম কি হতে পারে না হতে পারে, যেটা একজন বিশেষজ্ঞর দ্বারা রাতারাতি বসে চিন্তা করা সম্ভব না, এই ফিডব্যাকগুলোর জন্য তো 3 মাস এবং বড় কমিশন, ইট ইজ আমাদের ধারণার এটা ছিল। এই কাজগুলো করা হয়নি। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কমিশনগুলো সবার কথা শুনেছে, কারণ কমিশনগুলো সবাইকে বলেছে লিখিত আকারে আমাদেরকে পাঠান। এখন লিখিত আকারে পাঠানোর লিখিতর একটা সীমাবদ্ধ আছে,
এবং আমি যদি 600 পাতার লিখিত আকারে তাদেরকে কিছু পাঠাই, আমি গ্যারান্টি করছি আপনাকে এই 600 পাতা ওনারা পড়বেন না। এইখানে যদি আমরা আলোচনায় বসতে পারতাম, হয়তো 5টা 10টা দল নিয়ে একসাথে আলোচনা করতো। তারপর অন্য স্টেক হোল্ডার আছে, আমি শুধু কিন্তু রাজনৈতিক দলের কথা বলছি না, অর্থনৈতিক স্টেক হোল্ডার আছে। নির্বাচন কমিশন যখন করবেন তখন যারা দলীয় প্রতীকের বাইরে, এই যে লোকাল গভর্নমেন্টে যারা নির্বাচিত হন বা নির্বাচন করেন দলীয় প্রতীকের বাইরে, তাদেরও অনেককে ডেকে নিয়ে বসার দরকার ছিল, শুধু দলীয় প্রতীকের লোকজন না, মানে শুধু দলের লোকজন না। এইগুলো তারা করেননি। সো এগুলো এখন লিখিত আকারে কে কাকে কি দিবে? এই যে সংবিধান সংস্কার কমিশন, ওনারা একটা ওয়েবসাইট খুলেছেন, ওয়েবসাইট খুলে বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যে আপনারা পাঠান। কজন মানুষ জানে, কয়জন জানে, কয়জন পাঠাবে? আর সাপোজ আপনি মনে করেন 18 লাখ পাঠালো, 18 কোটি বাদ দেন, ভুলে যান, 18 লাখ পাঠালো, 18 লাখ যেটা পাঠাবে এই ডেটা অ্যানালাইজ করার ম্যান পাওয়ার বা রিসোর্সেস ওনাদের আছে? এটা সম্ভব? 18 লাখ ভুলে যান, 18,000 পাঠালে পারবে? আমার তো মনে হয় না। তাহলে জিকরা ভাই, এই যে এই কমপ্লিকেশন গুলো তৈরি করা, এই যে যেমন দেখেন বারবার করে কথা হচ্ছে ছাত্র জনতা এটা চায়, ছাত্র জনতা ওটা চায়। এখানে আমি জানি তরুণরা বিশাল আপনার অবদান রেখেছে। তাছাড়া মানে এগেন প্রত্যেকটা আন্দোলনে তরুণদের অবদান হয়। রিপন ভাই যখন তরুণ ছিলেন তখন উনিও আন্দোলন এভাবে করেছেন। হ্যাঁ, আর আমাদের থেকে তো দেখতে তরুণ মনে হয়, তাই লোকজনের এক্সপেকটেশন থাকে আমরা থাকবো, আমরা ছিলাম ভাই রাস্তায়, পুরো টাইমটাই রাজপথে ছিলাম। বাট তরুণদের সবচেয়ে বড় অবদান। আমরা তরুণদেরকে সম্মুখে দেখতে চাই, কিন্তু তরুণদের অভিজ্ঞতাও কম, তাদের ভুল ত্রুটিও হয়। এটা বাস্তবতা, মানে তাদেরকে ছোট করে বা অবজ্ঞা করে বলছি না, ভুল ত্রুটিও হয়। কিন্তু এই যে আমরা বলছি ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এই যে ছাত্র জনতার আন্দোলন আজকেও একটা বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের ছাত্ররা তাদের যৌক্তিক ডিমান্ড, তাদের ক্যাম্পাস নিয়ে কিছু যৌক্তিক ডিমান্ড আছে, এগুলো চাইতে অনেক মাস ধরে তারা এই ডিমান্ডগুলো চাইছে, এবং এগুলো চাইতে তারা আপনার কি বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওইদিকে তারা লং মার্চ করেছে। এখানে এটাও কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, একটা লং মার্চ। বারবার অ্যাটাক হচ্ছে কেপিআই এলাকা, সেখানে অনেক কিছু হচ্ছে। তাহলে একটা জায়গায় বর্ডার দেওয়া যায় না, একটা জায়গায় কর্ডন দেওয়া যায় না? তরুণ ছাত্র ওরাই তো আন্দোলন করেছে। আমরা যদি বারবার বলি ছাত্র জনতা, এইটাই তো ওই ছাত্র জনতা। আমরা তো আবার ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি সব জায়গায়। এই যে এই হাজার হাজার ছাত্ররা যখন তাদের একটা যৌক্তিক ডিমান্ড নিয়ে পিসফুলি মার্চ করে গেল, এবং এক জায়গায় থেকে তাদেরকে কর্ডন করে দেওয়া যেত, এবং যতদূর আমি শুনেছিলাম তাদেরকে এক জায়গায় কর্ডন করে দেওয়া হয়েছিল, এবং তারপর তাদের কয়েকজন মুখপাত্র ভিতরে যে সচিবালয়ের ভিতরে যে কথা বলেছে, কয়েকজন মুখপাত্র, তারপরও তাদের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে লাঠি চার্জ, কাঁদুনি গ্যাস ছাড়া এইসব ধরনের আক্রমণ হলো। তাহলে আপনারা কাদের জন্য কাজ করছে? মানে আপনি বলছেন ছাত্র জনতা, ছাত্রদের উপরেও যদি আক্রমণ হয়, যখন তারা যৌক্তিক কোনো দাবি নিয়ে যায়, তাহলে এই যে প্রাইম এশিয়ার ছাত্রদের এখন কে উত্তর দেবে? প্রাইম এশিয়ার ছাত্ররা ছাত্র জনতার অংশ ছিল না জুলাই আগস্ট আন্দোলনে? বিশালভাবে ছিল। আমি নিজে জানি তাদের ভিতরে নিহতও হয়েছেন, তাদের র্যাঙ্কসে নিহতও হয়েছেন, আহত অনেকে হয়েছেন। ওরাই বরং বেশি। জি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেশি। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সাথে আমি অতপ্রুতভাবে সম্পৃক্ত ছিলাম, রাজপথেও তাদের সাথে ছিলাম। সো আমি তো চোখেও মানে নিজ চোখেও দেখেছি। সো এই যে এই জায়গাগুলোতে যে বিভ্রান্তিগুলো সৃষ্টি হচ্ছে, এখন এই কমিশনগুলো, আমরা আবার কমিশনে ফেরত আসি, এই কমিশনগুলো যদি এখনো মনে করেন এই যে 15 দিন বা তারা 15 দিনের জায়গায় 1 মাস করলো, জানুয়ারির 15 তারিখে না করে জানুয়ারির 30 তারিখে করলো, কিন্তু আজকে থেকে জানুয়ারির 7 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যদি সব স্টেক হোল্ডারদের সাথে বসা শুরু করে, তাহলে আমি বিশ্বাস করি 30 তারিখ ওনারা মারাত্মক একটা রিপোর্ট দিতে পারেন, যেটা সামনে বাস্তবায়ন বা মানে বাস্তব হবার চেহারাটা দেখবে। পার্লামেন্টে যেই যাক, ভাইরা যাক, আমরা যাই, আমরা একসাথে যাই, অন্য কেউ যাক, তারা এটা বাস্তবায়ন করবে। এখন যে অবস্থায় কাজ চলছে, আমি খুব বেশি আলোর আশা দেখি না।